हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के आबार एक क्लास तुम्हारे सामने নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট 2026কে টার্গেট করে, অর্থাৎ যে ক্লাস সিরিজটা আমরা শুরু করেছিলাম সেখানে আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে বিভিন্ন সাবজেক্টের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো এক এক করে করানো হচ্ছে এই চ্যানেলের মধ্য দিয়ে। তো আজকে যে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির যে ক্লাস, সেই ক্লাস নাম্বার হচ্ছে 10। অর্থাৎ এর আগে আমি 9টা ক্লাস অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল, যেগুলো আপকামিং টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, বা সি টেট বলো, কেবিএস বলো, জে টেট বলো, ইউপি টেট বলো, যে কোনো টিচিং এক্সামের জন্য সিডিপি থেকে যদি কোনো প্রশ্ন আসে, তো এই যে ক্লাস বা এই যে সিলেবাস অনুযায়ী বা অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে অবশ্যই দেখো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো আজকে যে ক্লাসের টপিক সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়, এখানে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কী, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য বা কী, তারপরে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের বা কী ভূমিকা হবে, এই ডিটেলস ক্লাস কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তাই কেউ এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের ক্লাস আপডেটগুলো তোমরা পেয়ে থাকো। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে। তো চলো আজকের ক্লাসটা কী সেটা ডিটেলস একদম আলোচনা করব। তো দেখার সাথে সাথে একটা লাইক এবং একটা বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো, ইনক্লুসিভ এডুকেশন, প্রথমত আমাদেরকে জানতে হবে যে ইনক্লুসিভ এডুকেশন বিষয়টা কী। আগে এটা জানা দরকার, কারণ যে কোনো বিষয় পড়ার আগে সেটা সম্পর্কে আগে জানা দরকার। তো প্রথম কি বলেছে দেখো, যে মানব অধিকার সংক্রান্ত যে সর্বজনীন ঘোষণায় শিশুদের অধিকার রক্ষা সংক্রান্ত সম্মেলনে এবং সবার জন্য শিক্ষা অর্থাৎ SSA, সর্বশিক্ষা যেটা অভিযান বলা হয়, সবার জন্য শিক্ষা সংক্রান্ত ঘোষণায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে প্রতিটি শিশুর শিক্ষালাভের অধিকার আছে। একদম ঠিক কথা, যে কোনো বিষয়ে বা জ্ঞান অর্জনের জন্য প্রত্যেকটা শিশুর, সে প্রতিবন্ধী হোক বা বিশেষ চাহিদা সম্পন্ন হোক, যে কোনো ক্ষেত্রে তাদের শিক্ষালাভের অধিকার আছে। প্রতিটি শিশুর শিখন চাহিদার মধ্যে পার্থক্যও দেখা যায়, পাশাপাশি শিক্ষা অর্জনের ক্ষমতার মধ্যেও ব্যক্তিগত পার্থক্য বিদ্যমান। অর্থাৎ একটা শিশু আর একটা শিশু থেকে শিক্ষা অর্জনের যে ক্ষমতা, তার ব্যক্তিগত পার্থক্য বিভিন্ন হতে পারে। এছাড়া সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে বিশেষ চাহিদা সম্পর্কে, যাকে বলা হয় প্রতিবন্ধী শিশু যাকে বলা হতো আগে, এই বিশেষ চাহিদা সম্পর্কে শিশুর সংখ্যা প্রায় রয়েছে কত দেখো, 71,114 নিযুত কোটি, অর্থাৎ 2,19,06,769 জন। এটা 2001 সালের কিন্তু সেন্সাস অনুযায়ী বলা রয়েছে। এইসব শিশুদেরও শিক্ষার সমান অধিকার আছে। 1994 সালে সালমানসায় একটা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান, সেখানে বিশেষ চাহিদাযুক্তদের শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষালাভের বিষয়টিকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন ব্যবস্থায় সেই বিশেষ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালু হয়েছে এই ইনক্লুসিভ এডুকেশনটা, যার মাধ্যমে প্রতিটি শিশুকে তাদের চাহিদা, সামাজিক পরিস্থিতি নির্বিশেষে সমাজের অন্য যে শিশুদের সঙ্গে তাদের যে মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যায়। নাম থেকেই বোঝা যায় কি, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সেই প্রকৃতির শিক্ষা যার লক্ষ্য হলো কোনো শিশু যেন মূলধারার শিক্ষার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল বিষয়। তাদের যেন আলাদা করে বা বাদ দেওয়া না হয়। বিদ্যালয় হবে এমন সামাজিক প্রতিষ্ঠান যেখানে সব শিশু তাদের চাহিদা মতো শিখন লাভ করতে পারে বা শিক্ষা লাভ করতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি বিষয়। এরপর কি হয়েছে না, 1994 সালে সালমানসা ঘোষণায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ দানকে একটি বিশ্বব্যাপী আন্দোলন রূপ দিয়েছে। ইউনিসেফ বলেছে, অর্থাৎ ইউনাইটেড নেশনস চাইল্ড ফেডারেশন যেটা বলা হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার মূল স্রোত সংক্রান্ত জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে বিবেচনা করতে বলে। সাধারণত স্কুলকে সব শিশুর জন্য তাদের যে শারীরিক
বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক, ভাষাগত ও অন্যান্য চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করে নিতে হবে। 2000 সালে ফেব্রুয়ারি মাসে ব্রাজিল অনুষ্ঠিত E9 যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর দেশগুলির সম্মেলন, যেখানে ভারতও কিন্তু অন্তর্ভুক্ত ছিল, সকলের জন্য শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয় যে সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তাদের শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে এবং সাধারণ শিশুদের সাথেও তাদের কিন্তু পাঠদান করাতে হবে, যাতে তারাও যাতে এই শিক্ষালাভ থেকে যাতে বঞ্চিত না হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষালাভের কথাই বলা হয়নি, সামাজিক পরিবর্তনের কথাও কিন্তু বলা হয়েছে। সব শিশু নিজেদের যোগ্যতা অনুযায়ী সামাজিক স্বীকৃতি পাবে। শিক্ষার সমসুযোগের অধিকার কথাটির অর্থ এই নয় যে সব শিশুকে একইভাবে শিক্ষা দিতে হবে, বরং কি শ্রেণীকক্ষে সব শিশুর প্রকৃতি, তাদের যে চাহিদা, ইচ্ছা যেহেতু একই রকম নয়, সেই জন্য সকলকে একইভাবে শিক্ষা দিলে তা কার্যকরী হবে না। এটা শিক্ষককেও কিন্তু ভালোভাবে দায়িত্ব নিতে হবে। সুশিক্ষক শ্রেণীর প্রতিটি শিশুকে পৃথকভাবে বিবেচনা করে তাদের যে শিক্ষাগত চাহিদা সেই পূরণ করতে সচেষ্ট হন, এই বিষয়টি নজরে রাখতে হবে। 1994 সালে সালমান শাহ ঘোষণা বা 2000 সালে সবার জন্য যে শিক্ষা, এখানে E9 গোষ্ঠীর সম্মেলন ঘোষণা সর্বত্রই বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সমন্বয় স্থাপন কিন্তু করতে হবে। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কি বলা যায়? এক্ষেত্রে বলা যেতে পারে যে ধারণা দেয় তার নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কঠিন, তবে নরউইচ 1999 সালে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ কথাটির ব্যাখ্যা করেছেন, যেখানে বলা হয়েছে যদি কোনোভাবে শিশুর মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে অথচ অন্যান্য দিক থেকে তারা সব স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া হয় ও তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে সেই শিখন যদি সুযোগ দেওয়া হয়, সেটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। বুক বলে একজন রয়েছেন মনোবিদ, তিনি 1996 সালে বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক একটি প্রক্রিয়া বলে অভিহিত করেছেন যে প্রক্রিয়াটি শিক্ষায় অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি করে এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করাকে কমিয়ে আনে। অর্থাৎ ইনক্লুশন অ্যাজ এ প্রসেস অফ ইনক্রিজিং পার্টিসিপেশন অ্যান্ড রিডিউসিং এক্সক্লুশন, অর্থাৎ কোনোভাবেই যাতে বহির্ভূত না হয়, তাদেরকে অন্তর্ভুক্তিমূলক করা হয় এবং তারা যাতে সঠিকভাবে সেই শিক্ষা লাভটা করতে পারে। সহজ ভাষায় বলা যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে একটি গোষ্ঠীর সব শিশু একত্রে স্থানীয় স্কুলে পড়ার সুযোগ পায়, এমনকি সেই শিশুদের কেউ কেউ যদি মানসিক বা শারীরিক বা অন্য কারণে বিশেষ চাহিদা সম্পন্ন হয়, সেক্ষেত্রেও তাকে সুযোগ দিতে হবে। তো এই যে আলোচনা করলাম এতক্ষণ ধরে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তো এখানে কিছু বিষয় এখানে উপস্থাপন করতে হবে, যার ধারণাগুলো যেমন কী রয়েছে দেখো। যে কোনো শিশুর শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক, ভাষাগত কিংবা অন্য যে কোনো পরিস্থিতি যা থাকুক না কেন, তাকে বিদ্যালয় পরিবেশে এই প্রবেশের অধিকার দেওয়াই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটা হচ্ছে মোটামুটি কথা। তাদের মধ্যে যদি প্রতিবন্ধী শিশু, উন্নত মেধাসম্পন্ন শিশু, পথ শিশু, শিশু শ্রমিক, উপজাতি সম্প্রদায়ের শিশু, ধর্মীয়, ভাষাগত বা সংস্কৃতির দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু বা অন্য কোনো কারণে ব্যক্তিগত অসুবিধা আছে এমন শিশু কিন্তু সকলেই অন্তর্ভুক্ত হবে এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে। 2 নম্বর কী বলছে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি উপায় যা বিভিন্ন বাধাগুলিকে অপসারণ করতে উদ্যোগী হয়। যে বাধাগুলি দেশের সব শিশুদের শিক্ষা গ্রহণের প্রতিকূলতার সৃষ্টি করেছে, অর্থাৎ যে সমস্ত শিশুরা এই অনেকগুলি বাধার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ে এখনও পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারছে না বা কোনো বাধার সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বাধা নানা ধরনের হতে পারে, যেমন জাতিগত, লিঙ্গগত, সামাজিক স্তর সংক্রান্ত, দারিদ্র হতে পারে, প্রতিবন্ধকতা হতে পারে ইত্যাদি হতে পারে। সেক্ষেত্রে বিশেষ করে প্রতিবন্ধকতায় শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে নিছক সাধারণ শিক্ষার সঙ্গে বিশেষ শিক্ষার সম্মতিকরণেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নয়। এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু দিক ধরা পড়ে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নেক্সট কী বলছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় স্থানীয় প্রয়োজন, চাহিদা,
পরিস্থিতি অনুযায়ী শিক্ষার ব্যবস্থাকে পরিবর্তন করার কথা বলা হয়। অর্থাৎ কেমন কি তাদের স্থানীয় যে প্রয়োজন রয়েছে, তাদের চাহিদা কি শিশু শিক্ষার্থীদের, তাদের পরিস্থিতি কেমন রয়েছে, সেভাবে শিক্ষার ব্যবস্থাকে পরিবর্তন করার কথাও বলা হয়েছে, যাতে শিক্ষা ব্যবস্থায় প্রতিটি শিশু অন্তর্ভুক্ত করার উপযোগী হয়। ফলে এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে নমনীয় রাখার কথা বলা হয়েছে। এই ব্যবস্থা বিভিন্ন শিক্ষার স্তর ও শিক্ষাক্ষেত্রকে স্পর্শ করে, যেমন প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, বয়স্ক শিক্ষা, শিক্ষক শিক্ষণ যে ইত্যাদি পাঠ্যক্রম রচনা, মানবিক ও বস্তুগত সম্পদের সঠিক ব্যবহার, সব কিছুই এই অন্তর্ভুক্তমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে বা এটার অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট ঘয়ে কী রয়েছে না, যেখানে সাধারণ শিশুদের সঙ্গে ব্যতিক্রমী শিশুরা একসঙ্গে বিনা বাধায় পড়ার সুযোগ পায়, সেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সার্থকতা লাভ করে। অর্থাৎ কোনো বাধা বিপত্তি ছাড়াই সাধারণ শিশুদের সাথে যারা ব্যতিক্রমী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা যদি এই শিক্ষা ব্যবস্থার সুযোগ পায়, তাহলে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সার্থকতা লাভ করে। তবে এর জন্য যথাযথ পরিকল্পনা, পরিকাঠামোগত ব্যবস্থা এবং উদ্যোগ ও দায়বদ্ধতাও থাকতে হবে। তো এগুলো হচ্ছে মূল বিষয়, যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের দিক থেকে বলা চলে। এরপর আমরা জানবো সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন। তো দেখো প্রথমেই কি বলেছে না, এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে, যাতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষা লাভ করে এবং অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায়। অর্থাৎ যাতে করে এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যালয়গুলোর উন্নয়নের কথা যাতে বলা হয়েছে, যেখানে কার্যকরীভাবে শিক্ষা লাভ করতে পারবে, অকৃতকার্য যে শিশুর সংখ্যা রয়েছে সেটাও যাতে কমে যায়, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে, বা এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য প্রধান। তারপরে বৈশিষ্ট্য কি, 2 নম্বরে এখানে বিদ্যালয় এবং শিক্ষকগণ মেনে নেন যে প্রতিটি শিশুর ব্যক্তিসত্তা পৃথক কাজে স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে। ওকে, নেক্সট তারপরে 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে যে শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কিভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য। 4 নম্বর, প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে যাতে পড়ার সুযোগ পায় সেদিকটিও নজর রাখতে হবে। 5 নম্বর, অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ের সহযোগিতাও লাভ করেন। তো এইগুলো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। এবং নেক্সট 6 নম্বর হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করেছে। তো এগুলো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার সূচনা, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইন্টিগ্রাল এডুকেশন ইন ইনক্লুসিভ এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার সূচনা কীভাবে। তো দেখো কি বলছে না, ভারতে কবে থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় সমন্বিত শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছে তার নির্দিষ্টভাবে কোনো বলা যায় না। অনেকে মনে করেন বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে প্রতিবন্ধী শিশুদের মাধ্যমিক স্তরে বিশেষ শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয় স্থাপিত হয়েছে। তবে 1980 সালের পর থেকে সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশকে লক্ষ্য করা যায়। সাধারণ মানের চেয়ে উচ্চ বা নিম্ন ক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ শিক্ষা কথাটির ব্যবহার করা হয়। প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের প্রতিবন্ধকতার মাত্রাটা অল্প বা মাঝারি রকমের, তাদের জন্য পৃথক কোনো শিক্ষা ব্যবস্থা না করে সুস্থ ও সাধারণ শিশুর সঙ্গে একই সঙ্গে শিক্ষার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করা হয়েছে। এটি হলো কিন্তু সমন্বিত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইন্টিগ্রেটেড, যেটা এডুকেশন বা লার্নিং বলা হয়ে থাকে। নেক্সট, গত 2 দশকে কি বলছে, গত 2 দশকে সমন্বিত শিক্ষা ব্যবস্থা সাফল্য লাভ করায় আমাদের দেশ এখন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সমন্বিত শিক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে। এরপর আমরা জানবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে উদ্দেশ্য, অর্থাৎ অবজেক্টিভস অফ ইনক্লুসিভ এডুকেশন। খুবই ইম্পর্টেন্ট এগুলো। প্রথম কি বলেছে না, সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষার সুযোগ আছে, শিক্ষামূলক অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রেও একই রকমের সুযোগ দেওয়া উচিত। 2 নম্বর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রথমে শিশু, তারপর কোনো কারণে ব্যতিক্রমী এ কথাটা সমাজকে বোঝানো হয়, বা এভাবেই বলা উচিত। এরপর আমরা জানবো প্রথাগত বিদ্যালয়ে
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সাফল্য লাভের জন্য কী কী বিশেষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজন। অর্থাৎ একটা যে প্রথাগত যে বিদ্যালয় রয়েছে যেখানে নিত্য নতুনভাবে যে ক্লাস হয় বা বিদ্যালয়ে যে বাকি যে নর্মাল শিশু শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেক্ষেত্রে কীভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য কী কী ব্যবস্থার প্রয়োজন রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথম বলছে সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ দক্ষতা বৃদ্ধি। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সার্থক রূপায়ণের জন্য সাধারণ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে শিক্ষকদেরকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এনসিটিই 1998 সালে উল্লেখ করেছে যে পেশা গ্রহণের আগে শিক্ষকদের শিক্ষণমূলক পাঠ্যক্রম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়টি রাখতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের পর যদি শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিশেষ চাহিদাগুলি চিহ্নিত করতে পারবেন এবং যাতে শিক্ষাদানের সঠিক পন্থা অবলম্বন করতে পারবেন। এই বিশেষ অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন শিক্ষকগণ এ কাজে সাধারণ শিক্ষকদের সাহায্য করবেন। যেসব শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের জন্য বছরে 5 থেকে 10 দিনের শিক্ষণের একটা ব্যবস্থাও করা যেতে পারে। অর্থাৎ এখানে শিক্ষককে কিন্তু যদি সে প্রশিক্ষণপ্রাপ্ত হয় ঠিক আছে, নতুবা কিন্তু তাকে প্রশিক্ষণপ্রাপ্তভাবে 5-10 দিনের জন্য তাকে শিক্ষণের ব্যবস্থাও করে দিতে হবে। নেক্সট 2 নম্বর কী বলছে না, চাহিদা ভিত্তিক নির্দেশনামূলক কৌশল অবলম্বন। অর্থাৎ কি না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুকে সাধারণ স্কুলে ভর্তি করা বোঝায় না। এখানে কি বোঝায় না, এইসব শিশুদের শ্রেণী পরিবেশে অভ্যস্ত করে তোলার ব্যবস্থা করে নিতে হবে। সব শিশুরা চাহিদা একরকম নয়, তাদের প্রতিবন্ধকতাও এক ধরনের নয়। এক্ষেত্রে অনেকে সর্বদা সাহায্য প্রত্যাশী, আবার অনেকে সামান্য সাহায্য পেলেই কিন্তু এগিয়ে যেতে পারে। অর্থাৎ কেউ কেউ হয়তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে, তার হয়তো অনেক সাহায্যের প্রয়োজন রয়েছে বা অনেক কিছু তাকে গাইড করতে হবে, এবং কিছু ক্ষেত্রে শিশুদের তাদের মধ্যে হয়তো প্রতিবন্ধকতা কম রয়েছে, তাদের কম সাহায্যের মধ্যেও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ঠিক তাদের চাহিদা অনুযায়ী কিন্তু সামনে এগিয়ে আসতে হবে শিক্ষক মহাশয়দের। এই জন্য প্রয়োজনভিত্তিক সাহায্য এবং শিক্ষাদান কৌশল অবলম্বনও করতে হয়। প্রকৃত প্রয়োজন বুঝে যে শিক্ষাদান এবং সাহায্য করা এই শিক্ষা ব্যবস্থার সাফল্যের কিন্তু উপায় হয়ে ওঠে। নেক্সট 3 নম্বর কি, মানব শক্তি ও বস্তুগত সম্পদের আদান প্রদান। তো এই শিক্ষা ব্যবস্থা এমন একটি কার্যক্রম যেখানে সমগ্র সমাজকে যুক্ত হতে হয়। কাজে এই সামাজিক উন্নতির জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের পারস্পরিক চিন্তা ও কাজের যোগাযোগের উপর এই শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে। জেলা পূর্ব প্রশাসন যে কেন্দ্র, সমন্বিত শিশু বিকাশ প্রকল্পের কর্মী, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিশেষ স্কুল, ব্রেল সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, প্রত্যেককে এই শিক্ষা ব্যবস্থার সাফল্যের জন্য পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে অগ্রসর হতে হবে। ওকে, নেক্সট 4 নম্বর বলছে অভিভাবক এবং সমাজের অন্যান্যদের অংশগ্রহণ। অর্থাৎ এক্ষেত্রে অভিভাবক এবং অন্যান্যদের কীভাবে অংশগ্রহণ করতে হবে বা কী দায়িত্ব রয়েছে। তো এই শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। এর ফলে অন্তর্ভুক্তির সংখ্যাও বৃদ্ধি পায় এবং প্রতিবন্ধীদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু পরিবর্তন ঘটে। নেক্সট 5 নম্বর বলছে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশুর মধ্যে সুসম্পর্ক স্থাপন ও সহযোগিতামূলক শিখন। তো সাধারণ শিশুরাও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষালাভের ব্যাপারে পরস্পরকে সাহায্য করতে পারে। সাধারণ শিশুরা তাদের প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন বিষয়ে অনেক ধারণা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে শিক্ষকদের পক্ষে সম্ভব নয়। ভারতবর্ষে শিক্ষার্থীদের সংখ্যাধিক্যের কারণে সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের সাহায্য কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে। অর্থাৎ যে সমস্ত শিশু সাধারণ রয়েছে তাদের সাথে যদি এই যে ধরনের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে তাদের যদি একসাথে শিক্ষালাভ বা দান করা হয়, তাহলে কি বন্ধুদের মতোভাবে আলোচনা করে এবং তাদের যে প্রতিবন্ধকতা সেটাও দূর হয় এবং তারা শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে পারে। নেক্সট দেখো তারপরে 6 নম্বর বিদ্যালয় গৃহের বিশেষ পরিকল্পনার ও সাহায্যকারী সরঞ্জামের ব্যবস্থা। তো এখানে এক এক ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য এক এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, প্রয়োজন হয়। শারীরিক ও অস্থিজনিত প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় গৃহের সিঁড়ি ইত্যাদির বিশেষ ব্যবস্থা দরকার। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ছাদ, সিঁড়ি, জলাশয় ইত্যাদি সুরক্ষিত রাখা প্রয়োজন। বিদ্যালয়ের কোথায় কি আছে সে বিষয়ে এদের পরিচিত করে তোলা এবং সতর্ক করে তোলা দরকার।
তবে পাশাপাশি একথাও মনে রাখতে হবে প্রতিবন্ধীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ যেন সাধারণ শিক্ষার্থীদের অনুবিয় না হয়। অর্থাৎ তাদের ক্ষেত্রেও যেন যে সমস্ত প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের যেমন ব্যবস্থা করতে হবে, ঠিক একইভাবে সাধারণ শিশুদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। নেক্সট 7 নম্বর হচ্ছে নমনীয় পাঠ্যক্রম এবং সহপাঠক্রমের ব্যবস্থা। যদিও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হলো সকলের জন্য যতদূর সম্ভব একই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, তবে কোনো কোনো ক্ষেত্রে যে বিশেষ পাঠ্যক্রম ও সহপাঠক্রমের প্রয়োজন হয়, যেমন ভার শিক্ষার জন্য শ্রবণ প্রতিবন্ধীদের বিশেষ পাঠ্যক্রম প্রয়োজন হতে পারে। আবার ভূগোল মানচিত্র অঙ্কন বা রেখাচিত্র অঙ্কনের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যারা দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, তাদের জন্য আলাদাভাবে শিক্ষা দেওয়া, যারা কানে শুনতে কম পায় তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া, এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। নেক্সট তারপর বলছে পিয়ার টিউটরিংয়ের ব্যবস্থা। অর্থাৎ এক্ষেত্রে দুজন তিনজন বা চারজন শিক্ষার্থী একসঙ্গে কাজ করে। পিয়ার টিউটরিং এর ভিত্তি হচ্ছে কি না, পিয়ার টিউটরিংয়ের ভিত্তি হচ্ছে যেখানে শিক্ষার্থীদের কী করতে হবে, পারস্পরিক সাহায্য ও মত আদান প্রদানের মাধ্যমে শিক্ষক ঠিক করে দেন কোথা থেকে শিক্ষা গ্রহণ শুরু হবে এবং শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের পড়াবে। শিক্ষক মাঝে মাঝে পরিস্থিতি পর্যালোচনা করেন, মূল্যায়ন করেন এবং কোথায় শেষ হবে সেটাও কিন্তু বলে দেন। অর্থাৎ পিয়ার টিউটরিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। নেক্সট এরপর আমরা জানবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার জন্য আবশ্যিক পরিষেবা এবং শিক্ষকের কী ব্যবস্থা বা ভূমিকা হওয়া দরকার। তো এই শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়গুলিতে যেসব আবশ্যিক পরিষেবাগুলির ব্যবস্থা রাখা প্রয়োজন হয় সেগুলো হলো কি, দেখো 1 নম্বর বলছে প্রতিবন্ধী শিশুদের জন্য নির্দেশনার কৌশলের পরিকল্পনা করা। 2 নম্বর কী কী বিষয় শিক্ষাদান করা হবে তা নির্ধারণ করা। 3 নম্বর বলছে পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কার্যক্রমের উপস্থিতির হারের হিসেব রাখা। 4 নম্বর না ক্লাসে শৃঙ্খলা রক্ষার কিন্তু ব্যবস্থা করা দরকার। তারপর নেক্সট গৃহকাজ দেখে সংশোধন করে দেওয়া, মূল্যায়ন ব্যবস্থার পরিচালনা করা। 7 নম্বর শিশুদের মাধ্যমে যে শিশুদের শিক্ষার সুযোগ হবে সেটা কি বন্ধ করা, অর্থাৎ শিশুদের মাধ্যমে যে শিশুদের সেটা বন্ধ না করা, এটা হলো। নেক্সট তারপরে শিশুদের অগ্রগতির পরিমাপ করা, অর্থাৎ কিভাবে শিশু এগিয়ে চলছে না পিছিয়ে রয়েছে বা তাদের মধ্যে শিক্ষার ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাছাড়া 9 নম্বর বলছে না বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের পাঠ্যক্রম ও চাহিদা বিষয়ে আলোচনা করা। 10 নম্বর অভিভাবকদের সঙ্গেও কিন্তু যোগাযোগ রাখা বা রক্ষা করা। তো এগুলো হচ্ছে একজন শিক্ষকের মূল ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। এরপর আমরা জানবো যে ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র কী রয়েছে। তো দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান অন্যান্য কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম বা ওই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। সম্পূর্ণভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এখন ভারতে কমই হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানেই আংশিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু আছে। বর্তমানে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো হলো কি, 1 নম্বর বলছে কি না কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা একসঙ্গে সাধারণ স্কুলে পড়াশোনা করে ও নিকটবর্তী বিশেষ স্কুলের হোস্টেলে থাকে, অর্থাৎ বিশেষ হোস্টেলে থাকবে কিন্তু সাধারণ শিশুদের সাথে পড়াশোনা করবে একটা। 2 নম্বর কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা একই সঙ্গে কী করবে, স্কুলে পড়াশোনা করে এবং সাধারণ শিশুদের হোস্টেলেই কিন্তু থাকে, এটাও একটা দিক। 3 নম্বর করা হয়েছে কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয় হোস্টেলে না থেকে বাড়িতে থাকে, এটা একটা। নেক্সট 4 নম্বর কিছু প্রতিষ্ঠান যেখানে সাধারণ স্কুলে বিশেষ ক্লাসে প্রতিবন্ধীদের পড়াশোনার ব্যবস্থাও করা হয়। ওকে, তো এগুলো হচ্ছে ভারতের যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। নেক্সট 5 নম্বর কিছু প্রতিষ্ঠান যেখানে বিশেষ শিক্ষকগণ তাদের স্থানীয় স্কুলে শিশুদের দেখতে যান এবং শিশুরা অভিভাবকদের সঙ্গে বাড়িতে থাকে। তো বর্তমানে ভারতের প্রতিবন্ধী শিশুদের তাদের অভিভাবক বা পরিবার থেকে পৃথক না করায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজে তাদের সম্পূর্ণ সমন্বিত করারও চেষ্টা চলছে। তো এটাই ছিল ইনক্লুসিভ এডুকেশন বা
অন্তর্মূলক শিক্ষা কি, সেখানে কি কি উদ্দেশ্য রয়েছে, কি কি বৈশিষ্ট্য, শিক্ষকের ভূমিকা বা কী, ভারতীয় অন্তর্মূলক শিক্ষার দিকটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করলাম। ক্লাসটা এভাবেই ডিটেলসে আলোচনা করলাম। হয়তো এই ক্লাসগুলো অনেকেরই বিরক্ত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং তোমরা যদি আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট বা সি টেট বা যে কোনো টেটের ক্ষেত্রে, টিচিং এক্সামের ক্ষেত্রে যদি এই সিডিপি পার্ট থেকে যে যে সিলেবাস রয়েছে বা যে যে টপিকগুলো রয়েছে সে ভিত্তিক যদি ক্লাসগুলো করো, অনেকেরই বুঝতে সুবিধা হবে। একবার ছেড়ে দুবার দেখো, তিনবার দেখো, পিডিএফগুলো সংগ্রহ করো টেলিগ্রাম চ্যানেল থেকে এবং পিডিএফগুলো পড়াশোনা করো, তাতে করে বুঝতে সুবিধা হবে। কারণ ইতিহাস ভূগোলের মতো এই সাবজেক্ট নয়, এগুলো একটু আলাদা ধরনের সাবজেক্ট। এখানে বোঝার বিষয় রয়েছে, কিছু বাস্তবিক কল্পনার বিষয় রয়েছে, যেগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। প্রত্যেকটা ক্লাস দেখো, ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে ভিজিট করো, সেখানে এসএসটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত ক্লাস এক এক করে করানো হবে। যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, ম্যাথ প্যাডাগজি, সিডিপি সম্পূর্ণ ক্লাসগুলো সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, সিলেবাস ভিত্তিক কিন্তু করানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, ধন্যবাদ।